চোদ্দোর চিঠি পর্ব সংখ্যা ৩১। নাফিসা অবাক চোখে তাকিয়ে রইল, আর সাইমনের ঠোঁটে খেলে গেল এক চেনা হাসি। ঘুম হয়েছে বউ? হ্যাঁ, এখন ওঠো, নিজের প্যাকিং সেরে ফেলো। নাফিসা চোখ বড় বড় করে বলল, মানে প্যাকিং? সাইমন চোখ টিপে হাসলো, হালকা গলায় বলল, মানে আমরা বাইরে যাচ্ছি। নাফিসা আরও অবাক হয়ে তাকালো, কপালে ভাঁজ পড়ল। কোথায় যাচ্ছি আমরা? উত্তর না দিয়ে সাইমন ওর দিকে আরও ঝুঁকে এলো। একেবারে কাছে এসে নাফিসার কপালে একটা ভালোবাসা ভরা চুমু দিল। তারপর নরম গলায় বলল, ওঠো, রেডি হও, বাকিটা নিজেই বুঝে যাবে। নাফিসা হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল, চোখে মুখে অজস্র প্রশ্ন, কিন্তু সাইমন শুধু হাসল। সেই হাসিটা যেন এক রহস্যে ভরা, ভালোবাসায় ভেজা। নাফিসা এখনও চুপ করে বসে আছে, সাইমনের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সাইমন নিজেই আলমারি খুলে একে একে নাফিসার কয়েকটা জামা কাপড় বের করলো। ব্যাগটা টেনে নিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রাখতে লাগলো। ব্যাগ গোছানো শেষ করে সাইমন এবার বিছানার উপর রাখা একটা শপিং ব্যাগ হাতে নিল। এটা সে আজ বাড়ি ফেরার পথে এনেছে। ব্যাগটা হাতে নিয়ে নাফিসার সামনে গিয়ে দাঁড়ালো। হাত বাড়িয়ে ব্যাগটা দিল সামনে। গম্ভীর গলায় বলল, এটা পরে রেডি হয়ে এসো, যাও। নাফিসা ব্যাগের দিকে তাকালো, হাত বাড়ালো না। চোখে সরাসরি প্রশ্ন। কিছুক্ষণ চুপ থেকে অবশেষে আসতে বলল, এটা কি আর কোথায় যাচ্ছি আমরা? সাইমন কপাল কুঁচকালো, ব্যাগটা হাতে ধরো আর রেডি হয়ে এসো। আগে বলেন কোথায় যাচ্ছি, আর হঠাৎ করে কেন? সাইমন নিঃশ্বাস ফেলে একটু ঝুঁকে এলো, গলাটা নিচু করলো। বাড়াবাড়ি না করে রেডি হও, সময় কম। তোমার রেডি হতে ইচ্ছে না করলে আমাকে বলো, আমি রেডি করে দিচ্ছি। বলেই সাইমন এগিয়ে এসে নাফিসার জামার হাত টান দিতে নিল। নাফিসা এবার ব্যাগটা সাইমনের কাছ থেকে এক প্রকার ছিনিয়ে হাতে নিলেও মুখ শক্ত হয়ে গেল। আমি আগে না জেনে কোথাও যাব না, আপনি বলবেন, না হলে আমিও যাচ্ছি না। সাইমন তখন কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর একদম সোজা তাকিয়ে বলল, জায়গা জানার দরকার নেই, আমার সঙ্গে যাচ্ছ মানে নিরাপদে যাচ্ছ। দিনকে দিন জেদি তৈরি হচ্ছ। নাফিসা তাকিয়ে রইল সাইমনের দিকে। কথার খোঁচা টের পেলেও কিছু বলল না। খুব শান্তভাবে বলল, বিশ্বাস করি বলেই জানতে চাই, আমার পরীক্ষার মাত্র কয় মাস বাকি আছে। হুট করে রাত বিরাতে কোথাও যাওয়ার মানে নেই, যদি না খুব দরকার হয়। সাইমন এবার হাসলো, ঠান্ডা হাসি। এই যে এটাকেই বলে বাড়াবাড়ি। এই তুমি একদিনে এত কথা শিখে গেলে কিভাবে? আমার আদরে ভালোই কাজ হয়েছে, পুরো বউ বউ ভাব চলে এসেছে। যাই হোক, আমি যা বলি সেটা করা উচিত, প্রশ্ন না, বুঝেছো? এখন সাইমনের সাথে গেলে মামুনিকে কি বলবো? এই লোকের তো এসব ভাবনা নেই। সে বারবার মিথ্যা কথা বলতে পারবে না, এমনিতেই ধোকায় রেখেছে। নাফিসা সাহস সঞ্চয় করে বলল, আমি যাচ্ছি না। এটা বলে সে ব্যাগটা টেবিলের উপর ফেলে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। সাইমন কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে এবার বিরক্তির কোনো চিহ্ন নেই, বরং ভয়ঙ্কর রকম শান্ত। এমন শান্ত যা দেখে নাফিসার বুক ধক করে উঠল। সাইমন নাফিসার সামনে এসে থামল, দুই হাত পকেটে রেখে চোখ স্থির। শেষ কথা? নিচু ঠান্ডা গলায় জিজ্ঞেস করল সে। হ্যাঁ, নাফিসা কাপা গলায় বলল, কিন্তু দৃষ্টি শক্ত রেখেই। সাইমন মাথা নাড়ল খুব ধীরে, ঠিক আছে। এই দুইটা শব্দ বলেই সে হঠাৎ ফিরে গেল দরজার দিকে। নাফিসা অবাক হয়ে তাকিয়ে রইল, রাগ করলো নাকি লোকটা? সাইমন দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ালো, তারপর পেছনে ফিরে তাকালো নাফিসার দিকে। 5 মিনিট সময় দিচ্ছি, নিচে নামবে। না নামলে নিজের সিদ্ধান্তের ফল নিজের দায়িত্বে সামলাবে। সাইমন কথাটা বলেই চলে গেল। ওর ঠান্ডা গলায় দেওয়া সেই হুমকি শুনে নাফিসা ভেতর থেকে ছোট হয়ে গেল। একটু বেশিই তর্ক করে ফেলেছে, এটা বুঝতে পারছে এখন। ঘরে হঠাৎ একটা ভারী নীরবতা নেমে এলো। নাফিসার গলাটা শুকিয়ে যেতে অনুভব করলো, তবুও মুখ শক্ত রেখেই টেবিলের দিকে এগোলো। টেবিলের ওপর রাখা শপিং ব্যাগটা হাতে নিল, ভেতরে কি আছে দেখার জন্য ব্যাগে হাত ঢুকিয়ে একে একে বের করলো কাপড়গুলো।
একটা ডার্ক ব্লু জিন্স, সাথে সাদা রঙের কটন কুর্তি, গলার কাছে হালকা সুতোর কাজ করা, আর সাথে হালকা নীল রঙের একটা হেজাব। নাফিসা ভুরু কুঁচকালো। এগুলো এগুলো তো সে কখনো পরে না। কেন দিল সাইমান? কাপড়গুলো উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সে। 5 মিনিট সময় বলেছে, মানে সত্যিই অপেক্ষা করছে নিচে। এখন না পড়লে সাইমানের রাগ সামলানো কঠিন হবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাপড়গুলো হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল নাফিসা। রাত 1টা বাজে। চারপাশে নীরবতা নেমে এসেছে। দূরের কোথাও কুকুরের হালকা ডাকা আর বাতাসে থাকা রাতের শীতলতা এই নীরবতাকে আরো গভীর করে তুলছে। রিশার ঘরের বারান্দায় বসে আছে জারিন। রিশাকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর বুকের ভেতর জমে থাকা অস্থিরতা আর ঘুমহীনতাকে এই নিস্তব্ধ রাতের সঙ্গে সময় কাটাতে টেনে এনেছে। মাথার ভেতর বারবার ঘুরপাক খাচ্ছে দিনের ঘটনার কুৎসিত স্মৃতি, সায়মানের সাথে যা ঘটেছে। মনে পড়তেই বুকের ভেতর মোচড় দেয়, চোখের কোণ ভিজে আসে। এতবার চেষ্টা করেও কেন নিজেকে সামলাতে পারল না? কেন বাধা দিল না সাইফানকে? কেন নিজেকে আরও বিপদের দিকে ঠেলে দিল? কারণ যাই হোক না কেন, যেটা হয়েছে ওটা ভুল, খুব বড় ভুল। আর এই ভুলের জন্য সে সাইফানকে কোনো দিন ক্ষমা করবে না, কোনো দিন না। চোখ বেয়ে টুপটাপ করে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু এসব দুঃখের মাঝেও তার মনে একটা প্রশ্ন জেগে ওঠে। রিশা, ওর অবস্থা তো আরও করুণ। এত বছর ধরে একজন মানুষকে ভালোবেসে অপেক্ষা করেছে, অথচ দুজনের মাঝে ভুল বুঝাবুঝি, দূরত্ব আর হাজারটা বাধা। ভালোবাসা থাকা সত্ত্বেও কেউ মুখে বলতে সাহস পাচ্ছে না, কেউ বলেও পাচ্ছে না হয়তো এগুলোই নিয়তির খেলা, যেখানে কেউ যেতে না। কিন্তু আজ এসব ভাবলে কাজ হবে না। জারিন ঠিক করে যতটুকু সম্ভব হোক প্রিয় বান্ধবীর মুখে হাসি ফিরিয়ে আনবে, ওর পাশে দাঁড়াবে, ওকে ভেঙে পড়তে দেবে না। ঠান্ডা হাওয়ায় হঠাৎ জারিনের মনে হলো হাতটা ইচ্ছে করছে, মাথা কিছুটা হালকা হবে হয়তো। মনে হতেই চুপচাপ বারান্দা থেকে উঠে রুমের দরজা খুলে করিডোর পেরিয়ে ছাদের দিকে রওনা হলো। ছাদে এসে দেখলো হালকা চাঁদের আলো ছড়িয়ে আছে চারপাশে। ছাদের বাগানের গাছপালার পাতায় বাতাসের দোলায় সুর 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 তুলছে যেন। গিয়ে দোলনায় বসলো জারিন, মাথা পিছনে হেলিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ শান্ত হয়ে থাকার চেষ্টা করলো। হঠাৎই নাকে এলো এক বিরক্তিকর ধোঁয়া। ভুরু কুঁচকে উঠে বসলো সে। সিগারেটের গন্ধ, সাথে সাথে নাক চেপে ধরে বিরক্তি মুখে চারপাশে তাকালো। এত রাতে ছাদে কে আছে? অপর প্রান্তে সাইফান। ঘুম না আসায় সাইফানও ছাদে উঠেছিল। মাথায় এলোমেলো, বারবার ভেসে উঠছে জারিনের কান্নামাক ভেজা চোখ। কেন যেন মেয়েটার চোখের পানি তার বুক জ্বালিয়ে দিচ্ছে। সে নিজেও জানে না কেন তাকে দেখে এমন অস্থির লাগে, কেন ওই মেয়েটার কষ্ট দেখতে পারে না। কিন্তু আফসোস, আজ সে সীমা ছাড়িয়ে গেছে। মজা করতে গিয়ে এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে যাওয়ার কোনো অধিকার তার ছিল না। নিজের উপর অসহ্য রাগ হচ্ছে তার। শান্ত হতে না পেরে সিগারেট ধরেছিল। সাধারণ সে খুব বেশিরভাগ স্মোক করে না, কিন্তু আজ হাত পা কাঁপছে, মাথা শূন্য, চিন্তায় এলোমেলো, তাই একটার পর একটা সিগারেট শেষ করছে। হঠাৎই অনুভব করলো কেউ ছাদে এসেছে। দোলনার দিকে তাকাতেই চোখে পড়ল জারিনকে। তাদের চোখে চোখ পড়তেই দুজন যেন থমকে গেল কয়েক সেকেন্ডের জন্য। সাইফান প্রথমে অবাক হলো, এত রাতে জারিন এখানে কি করছে, কিন্তু পরের মুহূর্তেই খেয়াল করলো জারিন নাক মুখ চেপে আছে। বুঝতে পারে তার বেশি সময় লাগলো না। সিগারেটের গন্ধেও বিরক্ত হয়েছে। একবার জারিনের দিকে তাকালো, তারপর কোনো কথা না বলেই সিগারেটটা নিভিয়ে দিল। আধ খাওয়া সিগারেটটা মাটিতে ফেলতেই নিজেই কিছুটা অবাক হলো, এটা কি সত্যিই সে করলো? জারিন কপাল গুটিয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে আবারও উঠল। নিচে চলে যাওয়ার জন্য ঘুরতেই সাইফান অদ্ভুত তাড়নায় হাত বাড়িয়ে তার হাতটা ধরে ফেলল। হঠাৎ হাত ধরা, আর তাতেই যেন আগুনে ঘি পড়ল। জারিন পিছন ফিরে জ্বলে ওঠা চোখে হাতের দিকে তাকিয়ে তারপর গর্জে উঠল, কি সমস্যা আপনার? আবার কি ফাজলামো শুরু করলেন? হজম হয়নি একবার, আবার নতুন খেলা?
আগে ভাবতাম আপনি একটু ফাজিল টাইপ, কিন্তু এখন বুঝলাম আপনার ক্যারেক্টারেই সমস্যা আছে। প্রথম দিককার কথাগুলো চুপচাপ শুনলেও শেষ লাইনটা কানে যেতেই রক্ত গরম হয়ে উঠল সাইফানের। দাঁত চেপে বলল, এই মেয়ে, এই চশমা, নিজেকে কি ভাবো? আমার ক্যারেক্টারের দিকে আঙ্গুল তুললে ভালো হবে না। মুখ সামলে কথা বলবা। ও আচ্ছা, এখন আবার নিজেকে ভদ্রলোকও ভাবছেন বুঝি? সরি বলেন আর বাঁচেন, সেই চেষ্টা। সরি বলে সব সমাধান হয় না। লজ্জা করে না আপনার? সাইফানের ধৈর্য ভেঙে গেল। চোখে রাগ, কণ্ঠে আগুন। এগিয়ে এসে শক্ত করে জারিনের গাল চেপে ধরল। জিভ সামলাও, আর একবার ক্যারেক্টারলেস বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এই মেয়ে, এই মেয়ে, নিজেকে কি ভাবিস? আমি যখন প্রথমে তোর দিকে গিয়েছিলাম তখন কেন নিজেকে ছাড়িয়ে নিসনি? আমাকে বাধা দিসনি কেন? নিজের শরীর ছেড়ে দিয়েছিলি কেন? বল। জারিন লড়াই করলো দুই হাতে সাইফানের হাত সরানোর চেষ্টা করে, কিন্তু পারল না। পুরুষের শক্তি বলে কথা, তার হাত দুর্বল। চোখে পানি চলে এলো লজ্জা, কষ্ট আর রাগে। সাইফান থেমে গেল ঠিক তখনই যখন দেখল মেয়েটার চোখে পানি। ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে, কিন্তু নিজেও যেন ভেতরে ভেঙে পড়ল। বালের ঝামেলায় পড়েছি আমি। রাজীব ভাইনা এগুলো মাথায় ঢুকাতো, মাথা ঠিক ছিল। কাল ওনার বউয়ের কাছে নালিশ দেব। বিয়ের পর যেন বাসর ধোয়া বন্ধ করায় ওনাকে। মাথা নষ্ট করে দিল বলে পাশ কাটিয়ে নিচে নেমে গেল সাইফান। আর জারিন দাঁড়িয়ে রইল স্থবির হয়ে। বুক থেকে কেবল কান্না উঠল শব্দ করে, কাঁদতে লাগলো দু হাতে মুখ চেপে। কিছুক্ষণ পর বের হলো কাপড় বদলে কিছুক্ষণ পর বের হলো বদলে গিয়ে জিন্স আর কুর্তি পরে নিজেকে আয়নায় দেখে যেন নিজেকে চিনতে পারল না সে। ঠিক তখনই দরজায় শব্দ হলো সাইমান। নাফিসা জামা কাপড় চেঞ্জ করে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে এলো। জিন্স আর কুর্তি পরে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের দিকে দেখে মনে হলো যেন নিজেকেই চিনতে পারছে না। ঠিক তখনই দরজায় শব্দ হলো। পরক্ষণে সাইমান দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরে ঢুকেই তার দৃষ্টি সরাসরি গিয়ে পড়ল নাফিসার উপরে। মাথা থেকে পা পর্যন্ত একবার ভালোভাবে পর্যবেক্ষণ করলো সে। চোখে এমন এক ভঙ্গি যেন প্রথমবার সে তার বউকে নতুনভাবে দেখল। এই ড্রেসে নাফিসাকে অদ্ভুতভাবে আরও পিচ্চি লাগছে। এই জামা কাপড় যেন তাকে আরও বাচ্চা বাচ্চা করে তুলেছে। ব্যাপারটা সাইমনের কাছে কেন যেন ভালো লাগছে না। সে নিজেই বুঝতে পারছে না কেন। অথচ এই ড্রেসগুলো সে নিজেই কিনে এনেছিল কয়েকদিন আগে। ভেবেছিল বউকে নতুন কিছু ট্রাই করাবে, বড়দের মতো স্টাইলিশ একটা ভাইব দেবে। কিন্তু ফল হয়েছে উল্টো। নাফিসা তার চোখে এখন আরও ছোট, আরও নিরীহ, আরও পিচ্চি বউ মনে হচ্ছে। সে এগিয়ে গেল নাফিসার সামনে। নাফিসা ড্যাব ড্যাব হয়ে বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে রইল। সাইমন সামনে এসে দাঁড়াতেই তার চোখে কেমন নরম ভাব ফুটে উঠল। হঠাৎই সাইমন এক হাত বাড়িয়ে নাফিসার কোমর জড়ালো। তারপর হ্যাচকা টান দিয়ে তাকে একেবারে নিজের সাথে মিশিয়ে নিল। আচমকা টানে নাফিসা কেঁপে উঠল। তার মনেই ছিল না এমন হঠাৎ টেনে নেবে সাইফান। সাইমন গভীরভাবে নাফিসার দিকে তাকিয়ে ঝুঁকে পড়ল তার কপালের দিকে। তারপর ধীরে খুব নরম করে একটা চুমু এঁকে দিল সেখানে। নাফিসা চোখ নামিয়ে নিল, কিছু বলল না, শুধু চুপচাপ তার হালাল পুরুষের ভালোবাসা অনুভব করল বুক ভরে। এই মানুষটার ছোঁয়া তার হৃদয়কে এক অদ্ভুত শান্তি দেয়, যে শান্তির নাম হয়তো ভালোবাসায়। সাইমন আবার এক হাত তুলে নাফিসার গালে রেখে বলল, এই বউ, পিচ্চি বউ, তুমি এত পিচ্চি কেন? এটা পরে তো আরও পিচ্চি লাগতেছে। এটা কিন্তু ঠিক না। তোমার এরকম বেশি পিচ্চি পিচ্চি দেখলে আমার মুডের 12টা বেজে যায়। কবে বড় হবা আমার পকেট সাইজ সুখ? নাফিসা অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে। লোকটা আসলে কি বলে, কিভাবে কথা বলে কিছুই বোঝা যায় না। এক এক সময় এমন অদ্ভুত সব কথা বলে যে মাথা ঘুরে যায়। তার তো বয়স 18 বছর হয়ে গেছে, কিন্তু সাইমনের কাছে কেন এখনও সে পিচ্চি বউ টাইটেলে আটকে আছে কে জানে। আর যা নাফিসাকে সবচেয়ে বেশি বিরক্ত করে, এই লোক যখন তখন রাতের বেলায় অকাজ কুকাজ করে, তখন একবারও
ভাবে না যে মেয়েটা নেহাতি ছোট। তখন তার মাথায় বয়স টয়স কিছুই আসে না, কিন্তু বাইরে এসে আবার পিচ্চি ডাকে। এই মানুষটার মাথার ভেতর আসলে কি চলে সেটা আল্লাহই ভালো জানেন। সাইমন নাফিসাকে ছেড়ে দিল এবার। যাও বউ, হিজাব বেঁধে এসো, আমি 2 মিনিট টাইম দিচ্ছি, ফটাফট রেডি হও। নাফিসা ভদ্রবইয়ের মতো কিছু না বলে চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাবটা বাঁধতে লাগলো, আর সাইমান এদিকে হাঁটা দিল তার পড়ার টেবিলের দিকে। নাফিসার বই খাতা সব তছনছ করে রাখা ছিল, 16 আনায় অগুছালো। সাইমান এক এক করে বইগুলো গুছিয়ে এক জায়গায় আনতে লাগলো। তারপর কাপড় রাখার ট্রলি খুলে এক পাশে বই খাতাগুলো সুন্দর করে সাজিয়ে রাখলো। হিজাব বাঁধতে বাঁধতে নাফিসা সব কিছুই লক্ষ্য করেছে। লোকটার প্রতিটা কাজই যেন তাকে অবাক করে। এই মানুষটা কখনো খুব রাগী, আবার কখনো খুব আদুরে, কখনো খুব গম্ভীর, আবার কখনো খুব যত্নশীল। তার ভেতরটা যেমন রহস্যময় তেমনি আকর্ষণীয়। হেজাব বাঁধা শেষ হলে সাইমান বলল, চলো আমার পেছন পেছন আসো, বলে ট্রলি হাতে নিয়ে হালকা দ্রুত পায়ে হাঁটা শুরু করলো সে। নাফিসাও বাধ্য মেয়ের মতো তার পেছনে পেছনে চলল। তার বুকের ভেতর কেমন অদ্ভুত ভয় কাজ করছে। বাড়ির কেউ ঠিকই জানে না তারা কোথায় যাচ্ছে, তাদের সম্পর্কের বিষয়েও কিছু জানে না, আর সাইমনও কিছু বুঝতে দিচ্ছে না তাকে। তার মানে এখন হাজার প্রশ্ন, কিন্তু জিজ্ঞেস করার সাহস নেই। করিডোর পেরিয়ে নিচে নামতেই ডাইনিংয়ে আফিয়া বেগমকে দেখা গেল। মানুষটা তাদের দিকে তাকিয়ে হেসে দিল। নাফিসার গলা শুকিয়ে গেল ভয় পেয়ে। জানে না কি বলবে এখন মামুনিকে। আফিয়া বেগম বললেন, কি রে, হলো তাহলে? তোদের বিদায় দিয়ে আমি এবার ঘুমাতে যাই, অনেকক্ষণ ধরে তোদের জন্য অপেক্ষা করতেছি। নাফিসা হতবাক, একবার তাকালো আফিয়া বেগমের দিকে, তারপর অবিশ্বাস নিয়ে সাইমানের দিকে। এতক্ষণে সে বুঝল এই লোক তার মাকে আগেই সব বলে রেখেছে। নাফিসা অবাক হয়ে আফিয়া বেগমের দিকে একবার তাকালো, তারপর সাইমানের দিকে তাকালো। জানলো কি করে মামুনি তারা কোথায় যাচ্ছে? আর নাফিসা কোনো রকম নিজেকে সামলিয়ে আফিয়া বেগমের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, মামুনি, তুমি জানো আমরা কোথায় যাচ্ছি? ও মা, জানবো না কেন? সাইমন যে বলল তোর গ্রামের বাড়ির কাজ নাকি এখনও শেষ হয়নি, তোর নামে কি জমি জায়গা লেখা আছে সেগুলো ঠিক করবে। এগুলো নিয়ে না থাকুন না, ঝামেলাও হতো, তবুও নিজের জিনিস নিজে বুঝে নেওয়াই ভালো। আচ্ছা, সাবধানে যাস। আফিয়া বেগমের কথা শুনে নাফিসা আরও অবাক হয়ে সাইমানের দিকে তাকালো। মনে মনে বলল, কি মিথ্যুক লোক রে আল্লাহ, ভাবাও যায় না এত বড় মিথ্যা কথা বলে রেখেছে মামুনিকে। আল্লাহ মাবুদি জানেন এই মানুষের মাথায় কি চলে, কি প্ল্যান করে রাখে, আর কখন কোন অভিনয়টা করে ফেলে, কিছুই ধরে রাখা যায় না। নাফিসা কিছু বলতে পারল না, শুধু বোকার মতো হালকা একটা হাসি দিল, মাথা নেড়ে সম্মতি জানালো, যেন বুঝিয়েছে হ্যাঁ সব ঠিক আছে। তারপর সাইমানের দিক থেকে চোখ সরিয়ে আফিয়া বেগমের দিকে তাকালো সে। আফিয়া বেগম এগিয়ে এলেন, মায়ের মতো স্নেহে 2 হাতে নাফিসাকে জড়িয়ে ধরে কপালে নরম করে একটা চুমু দিয়ে বললেন, সাবধানে যাস কেমন, আর তাড়াতাড়ি ফিরতে আসিস। আচ্ছা মামুনি, নাফিসা মিষ্টি স্বরে বলল। আফিয়া বেগম বিদায় জানিয়ে সাইমান ও নাফিসা দুজনে গ্যারেজের দিকে রওনা দিল। গ্যারেজে আগে থেকে রাজীব দাঁড়িয়ে ছিল, সব প্রস্তুত রেখেই। সাইমান ট্রলি এগিয়ে দিতে রাজীব তা নিয়ে নিল। রাজীব ভদ্রভাবে নাফিসার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবি। নাফিসাও সৌজন্য ধরে হাসির জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রাজীব বলল, স্যার আমি তাহলে আপনাদের ব্যাগগুলো নিয়ে যাচ্ছি, আপনারা আসেন। সাইমন মাথা নেড়ে বলল, ওকে। রাজীব ব্যাগপত্র নিয়ে গাড়িতে তুলে রাখলো, তারপর ড্রাইভারের সিটে বসলো, ইঞ্জিন স্টার্ট দিল এবং গ্যারেজের বাইরে গাড়িটা নিয়ে চলে গেল, তাদের জন্য পথ পরিষ্কার রেখে। সাইমন এগিয়ে গিয়ে সামনে দাঁড় করানো বাইকের উপর উঠে বসলো। কালো জিন্স, কালো লেদার জ্যাকেট আর হাতে কালো গ্লাভস, একদম বাইকার লুক। তার শক্ত শরীরে এই পোশাক আরও ভয়ঙ্কর অথচ আকর্ষণীয় একটা ভাব এনে দিয়েছে। মাথায় হেলমেটটা পড়তে পড়তে নাফিসার দিকে তাকিয়ে এক চিলতে হাসল। সেই হাসির ভেতর রহস্যও আছে, দখলদারের গর্বও আছে।
তার এই অদ্ভুত একটান যা নাফিসার বুক কাঁপিয়ে দেয়। সাইমান ইশারা করলো পেছনে বসো। নাফিসা বাইকের সামনে দাঁড়িয়ে দ্বিধায় পড়ে গেল। গাড়ির মতো হলে একটা কথা ছিল, বাইকের পেছন সাইড উঁচু হয়, কিভাবে উঠবে বুঝতে পারলো না। কিছুটা সাহস করে পিছনে উঠতে গেল, কিন্তু বাইকটা উঁচু বলে ঠিকমতো উঠতে পারলো না। দুইবার চেষ্টা করলো, না, পারছে না। সামনে থেকে হালকা পেল ধমক এসে পড়ল তার কানে, আমাকে ধরে তারপর উঠে বসো, বোকার মতো দাঁড়িয়ে থেকো না। নাফিসা ঠোঁট ফুলিয়ে বিরক্ত চোখে তাকালো সাইমানের দিকে, কিন্তু শেষমেশ উপায় না দেখে সাইমানের বাহু ধরে সামলে বাইকে উঠে বসলো। ঠিক উঠতেই টের পেল সাইমান তার দুই হাত ধরে নিজের কোমরের সামনে জড়িয়ে দিল শক্ত করে। নাফিসা থমকে গেল। এভাবে কেন ধরলেন? সাইমান এক মুহূর্ত ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। বাইকে এর আগে ওঠোনি বুঝি? না ধরে বসলে পড়ে যাবে। আমি কিন্তু নিয়ে নিয়ে দায়িত্ব নেব না। বউ আমার পড়ে গেলে ব্যথা পাবে এই চিন্তা আমার নাই। আগে নিজের ভুলগুলো ভাঙো। তুমি এখন শুধু আমার, তাই ধরেই বসবে। নাফিসার গা লাল হয়ে গেল কথাগুলো শুনে। বুকের ভেতর অদ্ভুত তোলপাড়, রাগও হচ্ছে, আবার মায়ামায়াও লাগছে। পুরুষটা কেমন যেন, কখনো রাগে হুমকি দেয়, আবার কোনো কোনো সময় এমনভাবে আপন করে টেনে নেয় যে বোঝা যায় না সে আসলে কী ধরনের মানুষ। বাইক স্টার্ট হলো। রাতের নীরবতা চিরে ইঞ্জিনের গর্জন ছুটে গেল সামনে। বাড়ি পেছনে পড়ে রইল। রাস্তা ধরে এগোতে লাগলো সাইমান। চারপাশে নিশ্চুপ রাত। অন্ধকার দূরে দূরে শুধু ল্যাম্পপোস্টের হলুদ আলো। বাইকের গতির সাথে বাতাস এসে আঘাত করছিল নাফিসার মুখে। গাল ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু তার বুকের ভেতর কেমন হিংস্র উষ্ণতা ছড়িয়ে পড়ছে। হালাল পুরুষের বুকের সাথে তার শক্ত শরীরের স্পর্শ, এমন নিরাপত্তা সে আর কখনো পায়নি। হঠাৎ ছ্যাদ! বাইক থেমে গেল নির্জন রাস্তার মাঝখানে। চারিদিকে কেউ নেই, শুধু দূরে গাছের সারি, আকাশে আধ ঘুমানো চাঁদ। নাফিসা অবাক হয়ে তাকালো। কি হয়েছে? বাইক কেন থামালেন? সাইমন হেলমেট খুলে নিঃশব্দে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, সামনে বসো। নাফিসা থ হয়ে গেল। কি? সামনের দিকে? না না, এটা ঠিক না। হচ্ছে কি এসব? আমি সামনে বসতে পারবো না। সে কথা শেষ করার আগেই সাইমন নিচু গলায় বলল, বাড়াবাড়ি করবে না, যা বললাম তাই করো। সামনে বসবে। আমি পারবো না। করতেই হবে, নইলে এখানেই রেখে যাচ্ছি। আপনি জোর করছেন কিসের জন্য? সাইমন হালকা এগিয়ে এলো। চোখ দুটো অন্ধকারেও আরও গভীর দেখাচ্ছে। কারণ আজ তুমি আমার কাছে থাকবে, আমার কাছ থেকে দূরে না। ভয় পাওয়ার দরকার নেই, তোমার স্বামী আমি, এটাই যথেষ্ট। তারপর অপেক্ষা না করে নিজেই নাফিসার হাত ধরে তাকে পেছন থেকে নামিয়ে বাইকের সামনে বসালো। নাফিসার নিঃশ্বাসগুলি এলোমেলো হয়ে গেল। এভাবে সামনে সাইমনের বুকের খুব কাছে বসতে হবে। বুক ধকধক করছে ওর। মনে হচ্ছে হৃদস্পন্দনের শব্দ বাইরেও বের হয়ে পড়েছে। নাফিসা কাঁপা কাঁপা গলায় বলল, আমি ভয় পাচ্ছি। সাইমন ঝুঁকে এলো, তার কানের কাছে মুখে এনে বলল, থাক, ভয় পেলেই তুমি আমার আরও কাছে আসো, সেটা আমার পছন্দ। তারপর নিজের হাত দিয়ে নাফিসাকে জড়িয়ে ধরল, এমনভাবে যেন তাকে বাইকের সাথে আটকে রাখল। নাফিসা দম বন্ধ হয়ে গেল প্রায়। শরীর কাঁপছে, কিন্তু আশ্চর্য ভয়ের সাথে গলে আছে নিরাপত্তা। এই পুরুষটা ভয়ঙ্কর, আবার আশ্রয়ও। পরন্ত বিকালবেলা, চারপাশে হালকা হাওয়া বইছে। গাছপালার পাতায় সূর্যের আলো ঢেউ খেলছে। এক বটগাছের নিচে দাঁড়িয়ে আছে রিশা আর জারিন। দুই বান্ধবী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আকাশের জন্য। তাদের পা লেগে গেছে, কিন্তু মানসিকভাবে তারা একঘেয়েমে বা ক্লান্তির বোঝা বহন করছে না। স্রেফ মনে অদ্ভুত উত্তেজনা, অস্থিরতা। জারিন অনেকবার চেষ্টা করেছে আকাশকে রাজি করাতে, একবার রিশার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু আকাশ কোনো মতে দেখা করতে রাজি ছিল না। আগেই সে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে, যেটা তার কাছে কখনো সম্ভব নয়। সেটা নিয়ে সময় নষ্ট করা তার জন্য বোকামি। কিন্তু রিশা জানে আকাশ বুঝতে পারছে না যে কেউ তার জন্য কতটা অসহায় হতে পারে। কেউ তার জন্য সব কিছু ছাড়তে প্রস্তুত, স্ট্যাটাস, অর্থ, সব কিছু, বিপরীতে ভালোবাসা।
রিশা ভেবেছে যার প্রতি একবার মন যায় তার প্রতি মায়া জাগে। যদি এই মায়া খাঁটি ভালোবাসায় রূপান্তরিত হয়, এ মায়া থেকে বের হওয়া কতটা কঠিন হতে পারে তা সে ভালোভাবে অনুভব করছে। হয়তো সেই কারণেই রিশাও পারছে না। আকাশও হয়তো রিশাকে ভালোবাসে, হয়তো বলা ভুল হবে, ভালোবাসে, কিন্তু তার মাথা ভরা হাজার রকমের বেড়াজাল ও বাধা। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা সাধারণত সহজে অনুভূতি প্রকাশ করতে পারে না। করতে গেলেও বিবেকে ও সব সময় বিবেক সবসময় কাজ করে। আকাশ কঠিন এমনই। ভালোবাসার মানুষকে চাইতে চাইলেও ওর দূরে ঠেলে দিতে বাধ্য হচ্ছে। দুই বান্ধবী দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় পায়ে লেগে গেছে। হঠাৎই তাদের অপেক্ষার অবসান ঘটে। আকাশ এসে উপস্থিত হলো। রিকশা থেকে নিচে নামলো, ভাড়া মিটিয়ে এগিয়ে আসলো। আকাশের পরনে একটা চেক শার্ট, সাথে কালো রঙের প্যান্ট আর কাঁধে সব সময়ের মতো একটা ব্যাগ ঝুলানো। এই মানুষটার ক্লান্তি কি শেষ হয় না? এত খাটে কেন সারাদিন? টিউশনি করার এত কিছু কি করে? রিশা তার ব্ল্যাক ডায়মন্ডের দিকে গভীর দৃষ্টি দিল। এই মানুষটাকে সে কতটা ভালোবেসেছে নিজেও জানে না। মানুষটাকে দেখলে মনে হয় নতুন করে ভালোবাসতে। আবার যতবার দেখেন ততবার নতুন নতুন বিষয় প্রেমে পড়ে। কি আজব ঘটনা! যে মানুষটা তাকে চায় না, বোঝে না। আকাশ দুজনের সামনে এসে দাঁড়ালো। আসসালামু আলাইকুম। রিশাও জারিন একসাথে সালাম বলল। ওয়ালাইকুম আসসালাম। কিছুক্ষণ চুপ থাকলো। তার মনে উলঝানো এক অদ্ভুত দ্বন্দ্ব। কি বলবে সে নিজে ঠিক বুঝতে পারছিল না। রিশার দিকে তাকাতে সাহস পাচ্ছে না। এই মেয়েটার দিকে চোখ দিলে যেন নিজের নির্ধারিত সিদ্ধান্তের উপর অটল থাকা অসম্ভব হয়ে যায়। হয়তো বন্ধুত্বের সেই বিশ্বাস যা এই বাড়ি থেকে এত সময় ধরে ভালোবাসা পেয়েছে তা ভাঙতে চাইছে না। আর রিশার প্রতি তার যে অনুভূতি, ভালোবাসা, তা প্রকাশ পেলেই তো সব অস্থিতিশীল হয়ে যাবে। যদি কেউ জানে সে যে এই বাড়ির মেয়েটাকে ভালোবেসে ফেলেছে, তবে কি প্রতিক্রিয়া হবে? নিশ্চয়ই বলে দেবে বামন হয়ে চাঁদে হাত দেওয়ার সব স্বপ্ন জেগেছে। সেই ভয়ে হয়তো সে চুপ থাকলো। কিছুক্ষণ নিঃশব্দ থাকার পর আকাশের চোখের কোণে অদ্ভুত একটা ভাব ফুটে উঠল। মনে হলো যা ভাবছে তা হয়তো বলতে হবে, কিন্তু সেই সঙ্গে ভয়ও আছে। ভয় তার নিজের অনুভূতির প্রতি, ভয় অন্যদের বিশ্বাস হারানোর। কিছুক্ষণ চুপ থাকার পর আকাশ বলল, আর কি বলতে এসেছো তাড়াতাড়ি বলো। জানোই তো আমার সময়ের মূল্য অনেক। ব্যস্ত মানুষ, খেটে খাওয়া, তাই সময়ের মূল্য একটু বেশি। জারিন গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করলো। এতক্ষণ ধরে গুছিয়ে রাখা কথাগুলো বলার জন্য তিনি যেন একটু সাহসী হলো। ভাইয়া, জারিন বলল, আমি বলছিলাম একবার আপনারা বিষয়টা দেখলে হয় না? আকাশ শান্ত ভঙ্গিতে বলল, আমাদের বিষয় ঠিক বুঝতে পারিনি। জানি না কথাটার মানে কি। আরেকবার বললে ভালো হবে, সব স্পষ্ট হয়ে যাবে। এতক্ষণ ধরে গুছিয়ে রাখা কথাগুলো এখন এলোমেলো হয়ে গেল জারিনের। তবুও সে বান্ধবীর দিকে চেয়ে বলল, বলছিলাম ভাইয়া, আপনারা দুজনের সম্পর্কে, আপনার আর রিশার বিষয়ে, আপনাদের সম্পর্কটা ঠিকভাবে আবার দেখলে বুঝালে হয় না? আকাশ ভান করে অবাক হওয়ার চেষ্টা করলো। রিশার দিকে একবার তাকালো, তারপর ধীরে ধীরে বলল, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। তোমরা তোমার কিছুটা ভুল হচ্ছে। আমি ওদের কোম্পানির সাধারণ কর্মচারীর ছেলে, ওর ভাইয়ের বন্ধু, আর ওর শিক্ষক ব্যতীত আর কিছু না। আশা করি বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। জারিন বলল, ভাইয়া, আপনি এভাবে বলবেন না। আপনি বেশ ভালোই জানেন আমি কি বলতে চাইছি। এতটা অবুঝ হবেন না। একবার রিশার সঙ্গে কথা বলুন। আকাশ রিশার দিকে তাকালো। তোমার বান্ধবী তোমাকে এতটুকু বলেনি যে আমার সঙ্গে তার একবার কথা হয়েছে? নতুন করে আবার কি বলবো আমি বুঝতে পারছি না, সে বলল। জারিন রিশার দিকে চোখ ঘুরিয়ে বলল, মেয়েটির চোখ পানিতে ভরা, চোখের পলকেও ধরে রাখতে পারছে না। পানপ্রিয় বান্ধবীর মুখ দেখে জারিন খুব অসহায় বোধ করলো। সে আবার আকাশের দিকে তাকিয়ে অনুরোধের স্বরে বলল, ভাইয়া, আমাকে ছোট বোন ভাবেন তো। এই বোনের একটা আবদার রাখুন, আর একবার রিশার সঙ্গে কথা বলুন। প্লিজ একবার ভেবে দেখুন, প্লিজ। আকাশ একটি দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে ক্লান্তি আর কণ্ঠে ধীরতা। কিন্তু সে জানে একবার রিশার সঙ্গে কথা বললে কিছু ভাঙতে পারে। তারপর বলল, আচ্ছা। রিশা কিছুটা অবাক, কিছুটা আশ্বস্ত। জারিন হাসির মধ্যে লুকিয়ে রাখল নিজের উত্তেজনা।
রিশা এবং জারিন একে অপরের দিকে চেয়ে হালকা নিঃশ্বাস নিল। এখন সেই মুহূর্তটি এসেছে যেটা তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিল। রিশার চোখে অজানা এক উত্তেজনা, আকাশের চোখে ধীরতায় ভরা চিন্তা। জারিন মনে মনে ভাবল, যদি আজ একবার আকাশ সত্যি রিশার সঙ্গে কথা বলে তাহলে হয়তো সব স্পষ্টতা দূর হয়ে যাবে। হয়তো এবার সব কিছু পরিষ্কার হবে। আকাশ ধীরে ধীরে তার ব্যাগের স্ট্যাম্প ঠিক করলো। আবার জারিনের দিকে চেয়ে বলল, ভালো, এবার কথা বলবো। ওদিকে আসতে বলো তোমার বান্ধবীকে। রিশা কাঁপতে শুরু করলো না। মনে রয়েছে যে আকাশ সব কিছু ধীরে এবং বুঝে শুনে বলবে। সে জানে এই কথোপকথনের মাধ্যমে সব কিছু স্পষ্ট হবে না, তবুও হাল ছাড়বে না। আকাশের কথা শুনে রিশা জারিনের হাতটা শক্ত করে চেপে ধরল একবার, আর জারিনও পাশে আছে শান্তভাবে, এবং সমর্থন দিল প্রাণপ্রিয় বান্ধবীকে। চলবে ইনশাআল্লাহ।